ভরা মৌসুমে বরিশালের নদ নদীতে মিলছে না মাছ। অর্থকষ্টে জেলেরা খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের আশ্বাস মৎস্য উপদেষ্টার। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল বরিশাল নগরে। স্বাস্থ্যখাত সংস্কারে ৩ দফা দাবিতে নথুল্লাবাদ বাস টার্মিনালে ব্লকেট কর্মসূচি, যান চলাচল বন্ধ। অবকাঠামো সংস্কারের নামে হরিলুট। ভোলায় কাজ না করেই কয়েক কোটি টাকা তুলে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং ঝড় বৃষ্টিতে প্লাবিত হয় পায়রার উপকূলীয় জনপদ। নতুন করে দেখা দিয়েছে ভাঙন। আশ্রয়কেন্দ্র ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি পটুয়াখালীর মির্জাগঞ্জবাসীর। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। শুরুতেই গাড়ি থেকে মরদেহ উদ্ধারের খবর। রাজধানীর মৌচাকে সিরাজুল মেডিকেলের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে সিআইডি। এই মুহূর্তে ঘটনাস্থলে কথা বলছে পুলিশ, সরাসরি যাচ্ছে সেখানে। বেসমেন্টের পার্কিং এর স্থানে একটা সাদা প্রাইভেট কার ছিল। এই প্রাইভেট কারে এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে নাই। আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে তাদের মৃত অবস্থায় দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে। সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনে চলে আসে। এরপরে তো আমিও আসলাম। এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে একটা প্রাইভেট কার, সাদা প্রাইভেট কারের ভিতরে ড্রাইভারের সিটেই বসেছিল, আর সেকেন্ড সিটারে আরেকজন বসেছিল। তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি, আমরা প্রাইভেট কারের একটু চেক দিয়েছি যে এটার মালিককে। তো মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগও করেছি, সে আসতেছে। আর যে দুইজনে এখনো ওইভাবে পূর্ণাঙ্গরূপে শনাক্ত করতে পারি নাই। তবে ড্রাইভারের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে, দুইজনের নাম আমরা আপাতত পাইছি। এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো। আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে, বিশেষ করে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি। এটা মূলত এই গাড়িটা আসছে গতকাল রাতে, মানে ভোরের দিকে 5টা 32 মিনিটে এখানে ইন করে। 5টা 32 মিনিটে ইন করার পরে দুইজন আবার বের হয়ে গিয়ে 5টা 40-এর দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায়। এখন মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে। তো এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো। তার আগে আসলে বলা মুশকিল। এখন প্রাথমিকভাবে কি ধারণা করছেন, এটা কি হত্যাকাণ্ড নাকি ক্রাইম সিন দেখে আপনারা কি মনে হয়? আমরা যেটা দেখলাম যে মুখ ফুলে গিয়েছে, দুইজনের ব্লাড বের হচ্ছে, চামড়া উঠে গেছে, একজনের মাথা যে ড্রাইভিং সিটের পাশে যে নিচ্ছে তার মাথা নিচের দিকে, পায়ে যেদিকে রাখে সেদিকে ঢুকানো অবস্থায়, সেটা কিভাবে সম্ভব হলো বা কিভাবে আপনারা কি বুঝলেন? এটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন না করে আসলে বলা মুশকিল। তবে এখানে একেবারে বেসমেন্টের দুই তলা আমরা নিচে, তাই না? তো এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচন্ড রকমের গরম। আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না। তো ওইখানে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মৌচাকে। এবার বিভাগীয় সময়ের খবর। ভরা মৌসুমেও মাছ পাওয়া যাচ্ছে না বরিশালের নদ নদীতে। গত 3 বছর ধরেই কমছে উৎপাদন। গবেষণা না থাকায় কারণ জানাও সম্ভব হচ্ছে না, বলছে মৎস্য বিভাগ। এতে অর্থাভাবে দিশেহারা জেলেরা। অপূর্বপুর রিপোর্ট। নদীতে মাছ নেই, তাহের বাজির মুখেও নেই হাসি। জীবনের 4 দশক ধরে নদী তার আয়ের ভরসা, কিন্তু এখন ভরা মৌসুমেও খালি জাল তুলছেন বারবার। আজ দীর্ঘ 40 বছর ধরে জাল পাই, বুঝলেন? মাছগুলা তেমন পাইতেছি না, মাছ কম নদীতে, বুঝলেন? আমার চলতে খুবই কষ্টে। বরিশালে কীর্তনখোলায় গত 40 বছর ধরে মাছ শিকার করেন বকুলজান বিবি, কিন্তু নদীতে জাল ফেলেও মাছ না পাওয়ায় এখন রাজ্যের হতাশা। নদীতে কোনো মাছ বঙ্গে নাই, তাহলে আমরা কি বাঁচন এই চিন্তা করি বাঁচি না। সব পদের মাছে পাওয়া যাইতে
এখনকার কোনো হারসা মাছও নাই, ইলিশ মাছও নাই নদীতে। সকালবেলা জাল ফেলাইছি আর বিকালে টানতে আছি, কোনো মাছ পাইতেছি না। চরম দুর্দশায় ঋণগ্রস্ত পিরিজপুরের জেলেরাও নদীতে নামছেন কিন্তু ফিরছেন খালি হাতে। ট্রোলিং এর কারণে আর আমাদের ঘর গাঙের ভেসনা এইয়া পাইতে এমনই করে যে ডিমগুলি সব নিবাদ করে দেয়। মৎস্য বিভাগ জানিয়েছে গত ৩ বছর ধরে মাছের উৎপাদন কমছে, তবে গবেষণা না থাকায় প্রকৃত কারণ জানা যাচ্ছে না। অবৈধ জাল, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে কমছে নদীর মাছ। সরকার যেভাবে পদক্ষেপ নিতে বলবে, আমরা যদি পদক্ষেপ নিই অবশ্যই মাছের উৎপাদন অবশ্যই বাড়বে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন 40 কেজি থেকে বাড়িয়ে 50 কেজি করা হয়েছে জনপ্রতি চাল। আমরা চাই যে তাদের জন্য অন্য ধরনের জাল বোনা বা অন্যরকম বিকল্প কর্মসংস্থান আমরা যেন দিতে পারি। বরিশাল বিভাগে কার্ডধারী জেলে আছেন 4,21,317 জন, যদিও এর বাইরেও আছেন লক্ষাধিক জেলে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। এছাড়াও আলোচনার জন্য বরিশালে আছেন অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হবেন বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। সরাসরি শুরুতে যাচ্ছে জাবিরের কাছে। এই সময়টা ইলিশের ভরা মৌসুম, তবুও নদীতে দেখা নেই ইলিশের। মূলত এই সময়টাতে প্রতি বছরই ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ে, কিন্তু এবার চিত্র অনেকটা ভিন্ন। জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। শুধু ইলিশ নয়, অন্যান্য প্রজাতির যে মাছ সেগুলো ঠিকভাবে ধরা পড়ছে না। সারাদিন জাল ফেলে জেলেরা খালি হাতে ফিরে আসছেন ঘাটে। এভাবে করেই কিন্তু এই পুরো বছরটাই চলছে, যার ফলে উপকূলের মৎস্য নির্ভর যে জীবিকা, সেই মৎস্য নির্ভর জীবিকা এক প্রকার বিপর্যস্ত বলা চলে। মৎস্যজীবীদের চোখে মুখে এখন হতাশার ছাপ। পুরো বছর জুড়েই কিন্তু তারা এ ধরনের সমস্যার মধ্যে পড়েছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সারাদিন তারা জাল ফেলে একটি ইলিশ পাওয়াই কিন্তু দায় হয়ে যায়, আর যার ফলে কিন্তু বাজারেও ইলিশের দাম এখন চড়া। আর এই শুধু পটুয়াখালী জেলা নয়, আশপাশের যে উপকূলীয় জেলাগুলো রয়েছে নদীতে কিন্তু মাছের দেখা তেমন পাওয়া যাচ্ছে না। আমরা গত কয়েকদিন ধরে পটুয়াখালীর যে নদীগুলো রয়েছে, ঘাটগুলো রয়েছে, সেখানে খোঁজ নিয়ে আমরা যেটি দেখেছি সেটি হলো আগুনমুখা, তেঁতুলিয়া এবং পায়রা সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে ইলিশের সংখ্যা কমেছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন নদীর যে নাব্যতা, সেই নাব্যতা চরমভাবে সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে অবৈধ জাল দিয়ে পোনা মাছ শিকার এবং বেহন্দি সহ উপকূলে কিন্তু বেশ কিছু অবৈধ জাল রয়েছে, যে জালগুলো ইলিশের বংশবিস্তার রোধ করছে, বংশবিস্তার একেবারে ধ্বংস করে দিচ্ছে। সেই সঙ্গে নদীতে নাব্যতা না থাকায় নদীতে যে সমুদ্র থেকে মাছ প্রবেশ করবে, ইলিশ এসে ডিম ছাড়বে, সেই সুযোগটুকু কিন্তু থাকছে না, যার ফলে কিন্তু উপকূলে দিন দিন কমছে মাছের সরবরাহ। আর আমরা সে কারণে কিন্তু দেখতে পাচ্ছি জেলেদের দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে। মূলত জেলে পরিবারের আয়ের উৎস কিন্তু এই মাছ ধরা ছাড়া বিকল্প নেই। আর যারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তাদের কিন্তু এছাড়া কোনো গতি নেই, যার ফলে উপকূলের মৎস্য নির্ভর এবং উপকূলের বেশিরভাগ মানুষের যেহেতু জীবিকা মৎস্য নির্ভর, সে কারণে কিন্তু উপকূলের অর্থনীতি এক প্রকার বলা চলে বিপর্যস্ত। তো পটুয়াখালী থেকে এতটুকু ছিল আমার কাছে সবশেষ। আমরা নদীতে মাছ না থাকার যে সংবাদ, সেটি বরিশালের চিত্র জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় 4.5 লাখের মতন রয়েছে জেলে, নিবন্ধিত জেলে। এর বাইরেও আর লক্ষাধিক জেলে রয়েছে যারা নিবন্ধনের বাইরে রয়েছে। তারা আমাদের কাছে অভিযোগ করেছেন, দাবি করেছেন সাম্প্রতিক সময় বা ভরা মৌসুম এখন চলছে, কিন্তু নদীতে তারা জাল ফেলে কোনো মাছ পাচ্ছেন না। চরম দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলতে চাই বরিশাল জেলার শীর্ষ মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা রয়েছেন রিপন কান্তি ঘোষ। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সাম্প্রতিক সময় আপনারা কি জেলেদের কাছে গিয়েছিলেন কিনা, তাদের অবস্থা কি, বর্তমান অবস্থা কি জানেন কিনা, কোনো তথ্য আপনার কাছে আছে? বলে আমাদের আমাদের ঢাকায় দিচ্ছে। আপনারা নিশ্চয় জানেন আমাদের এই বরিশাল বিভাগ সহ বরিশাল জেলা নদী কেন্দ্রিক এবং সমুদ্র কেন্দ্রিক। এখানে যে যেসব বেশিরভাগ মৎস্যজীবী নদীতে এবং সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এবং আমরা এবছর আমাদের যে বছরটা গেল, যে আমাদের যে মানে তারা তো আসলে জীবিকা নির্বাহ করে মাছ ধরি, তাদের বর্তমান অবস্থাটা কি সেই তথ্য আছে কিনা? মানে আমাদের কাছে যে তথ্য রয়েছে তারা মাছ পাচ্ছেন না, মাছ না পাওয়ার ফলে তারা এখন আর্থিকভাবে চরম দুর্দশায় রয়েছে। আপনারা কি করছেন তাদের জন্য? আমাদের সদস্য সরকার তাদেরকে বিভিন্নমুখী তাদেরকে তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এই মুহূর্তে তাদের এই মুহূর্তে আমাদের কোনো প্রণোদনা নাই, কারণ যেহেতু এই মুহূর্তে আমাদের কোনো নিষেধাজ্ঞাও নাই। মূলত দুঃখিত, আমাদের বরিশালের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগে যুক্ত ছিলাম পটুয়াখালীতে। স্বাস্থ্যখাত সংস্কারে 3 দফা দাবিতে আজও উত্তাল বরিশাল নগরী। চলছে ব্লকেট কর্মসূচি। সকালে 15তম দিনের মতো শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় জড়ো হন ছাত্র জনতা। এ সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজের চলমান সংকট সমাধান, দেশের স্বাস্থ্যকেন্দ্রে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতকে দালাল ও সিন্ডিকেট মুক্ত করার দাবি জানান তারা। এদিকে অবরোধ করায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবকাঠামো সংস্কারের নামে হরিলুট। ভোলায় 217টি গ্রামীণ অবকাঠামোতে কাজ না করেই কয়েক কোটি টাকা তুলে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। এমনকি অভিযুক্তদের নিয়ন্ত্রণে আনতে পারছে না উপজেলা প্রশাসনও। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2024-2025 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ভোলার চরফেশনের মাদেরচর বাজার, নুরানিয়া ও হাফিজি মাদ্রাসার মাঠ ভরাটের জন্য 6,77,000 টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু পুরো মাদেরচর ঘুরে এই নামে কোনো মাদ্রাসার হদিস পাওয়া যায়নি। কিন্তু অস্তিত্বহীন প্রকল্পের টাকাও উত্তোলন করা হয়েছে। নুরাবাদ ইউনিয়নের পূর্ব চর তোফাজ্জল আসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ ভরাটের জন্য 3,05,750 টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। একইভাবে দুলারহাট দাখিল মহিলা মাদ্রাসা ও গাফরিয়া ফাজিল মাদ্রাসার মাঠ ভরাটেও অনিয়মের অভিযোগ শিক্ষক ও স্থানীয়দের। আমার মাদ্রাসায় 3,05,000 টাকা বরাদ্দ হয়েছে, আমি মাত্র 60,000 টাকা পাইছি। এদিকে প্রকল্পের অধীন রাস্তাগুলোতে নামমাত্র কিছু মাটি ফেলে পুরো টাকা হাতিয়ে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। অভিযোগ স্থানীয়দের, সামান্য কিছু মাটি ফালায়া তারা চলে গেছে। প্রশাসন বলছে অনিয়ম করা প্রকল্পের কাজ চুক্তি অনুযায়ী আদায় করে নেওয়া হবে। কাজ না করে বিল নিয়ে গেছে এরকম আমিও দেখতে চাই না। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যাচাই করে দেখার জন্য, এবং যদি কেউ কোনো কাজ না করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2024-2025 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চরফেশনে কাবিটার 3,57,09,574 টাকা, টিআর-এর 2,68,73,508 টাকা এবং 510 মেট্রিক টন চাল ও গম বরাদ্দ দেয়া হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। উপকূলীয় জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় আঘাত হানলেই পায়রা নদীর বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে ঢোকে পানি। তাই একটি আশ্রয়কেন্দ্র ও টেকসই বাঁধ বদলে দিতে পারে এই জনপদের মানুষের ভাগ্য। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আর বরাদ্দ সাপেক্ষে আশ্রয়কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ঝড় বাদলের দিন এলেই মাতাল হয়ে ওঠে পায়রা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢেউয়ের তোড়ে গ্রাস করে 2 তীর। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামটি নদীর বাঁকে অবস্থান করায় ভাঙনের তীব্রতা অনেক বেশি। চলতি বর্ষার শুরুতেই নতুন করে আবার বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করেও তা টিকিয়ে রাখা কষ্টসাধ্য। এদিকে গ্রামটির 5 কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয় কেন্দ্র। এতে ঝড় জলোচ্ছ্বাসে নিজেদের জানমাল রক্ষায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাই গ্রামটিতে একটি আশ্রয় কেন্দ্র ও পায়রা নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। বাচ্চা পোলাপান নিয়ে থাকতে আমাদের খুবই ভয়াবহ। আমরা একটা সাইকেল সেন্টার চাই, নাহলে আমরা মাইফলে কোথায় কমে যাবো। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আর বরাদ্দ পেলে আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছি এবং ওখানে ইমার্জেন্সি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা এই মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো। জেলায় 1,340 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। আর 915টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারেন 1,13,000 মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। বরগুনার আমরাগাছিয়া গুলিশাখালী খালের উপর 6 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে অন্তত 30,000 বাসিন্দা। সাঁকো দিয়ে সেতুতে উঠতে হচ্ছে চলাচলকারীদের। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস এলজিইডির।
রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। সংযোগ সড়ক না থাকায় সাঁকো দিয়ে উঠতে হচ্ছে সেতুতে। যান চলাচল বন্ধ বরগুনার আমতলী উপজেলার গুলিশেখালী ইউনিয়নে। গত 1 বছর ধরে ভোগান্তিতে অন্তত 30,000 বাসিন্দা। স্থানীয়রা জানান, আমরাগাছিয়া গুলিশেখালী খালের উপর 6 কোটি 22 লাখ টাকা ব্যয় নির্মাণ করা হয় সেতুটি। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করলেও গত 1 বছর ধরে নির্মাণ হয়নি সংযোগ সড়ক। এতে পুরো ইউনিয়নে যান চলাচল বন্ধ রয়েছে। সাঁকো দিয়ে সেতুতে উঠতে হচ্ছে চলাচলকারীদের। ব্রিজ হয়েছে কিন্তু রাস্তা এখনো হয় না। আমরা খুব কষ্টে আছি আসা যাওয়ার পর। অনেক অসুস্থ রোগী যাইতে যাতায়াত খুবই অবস্থা খারাপ। স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কিন্তু এই ব্রিজ ঠিক না হওয়ার কারণে দেখা গেছে যাতায়াতে আমাদের সমস্যা। অতি দ্রুত আমরা চাই এই ব্রিজটা সরকার কমপ্লিট করে দেয়। তবে সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বানের আশ্বাস এলজিইডির। যে ডিজাইন বর্তমানে এখন দিয়েছে সেই ডিজাইন অনুযায়ী এস্টিমেট করে ঢাকায় পাঠিয়েছি। অনুমোদন এলেই শুধু অ্যাপ্রোচ করার জন্য আমরা আলাদা টেন্ডার করব। নতুন ঠিকাদার নিয়োগ হলে খুব শীঘ্রই আমরা আশা করছি যে এই অ্যাপটা নির্মাণ হয়ে যাবে। সেতুটি নির্মাণের জন্য 2023 সালের 19 মে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড ত্রিপুরাকে কার্যাদেশ দেওয়া হয়। 2024 সালের জুনে নির্মাণ কাজ সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ভেঙে পড়ছে ছাদ, খসে পড়ছে দেয়ালের চুনকাম। স্কুলের রাস্তা জুড়ে জলাবদ্ধতা, ভোগান্তি নিয়ে চলছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম। তবে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি করা হবে পুরাতন ভবনের সংস্কারও। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ভবন থেকে খসে পড়ছে পলেস্তরা, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। সামান্য বৃষ্টিতে ডুবে যাচ্ছে স্কুলের প্রধান সড়ক। এমন বেহাল দশা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের। শিক্ষা প্রতিষ্ঠানটির দোতলা ভবন নির্মাণ করা হয় 1972 সালে। 50 বছরের পুরনো ভবনটির সবগুলো ক্লাসরুম এখন জরাজীর্ণ। স্কুলের দেয়ালের অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝেই ধসে পড়ছে। সুবুরে আসলে পানি সুদের মধ্যে ঢুকিয়ে থাকে, আর সুমানি ধরেন 2 দিন 3 দিন পরে আসা যায় না। তবে জেলা শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন বিদ্যালয়টির জন্য একটি 6 তলা নতুন ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। বিষয়ে যা যা কাজ করে আমরা অলরেডি ড্রয়িং এর ব্যবস্থা করেছি। ঠিকাদার আগামী 15 দিনের ভিতরে এই কাজটি শুরু করে দেবে। 1700 শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে। সময় সংবাদ, ঝালকাঠি। জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চিকিৎসক সংকটে ব্যথামুক্ত ডেলিভারি সম্ভব হচ্ছে না। নেই জরুরি আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল। মিলছে না কাঙ্ক্ষিত ওষুধও। এতে খালি হাতে ফিরে যাচ্ছেন রোগীরা। একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন। একমাত্র চিকিৎসকও নিয়মিত আসেন না অভিযোগ রোগীদের। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 4 আগস্ট সকালে বরিশাল শহরের কেডিসি কলোনিতে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে মাদক নির্মূল কমিটি। এতে মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। বরিশাল নগরীর আলোচিত লিটু শিকদার হত্যা মামলার প্রধান আসামি মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ খান মিল্টনকে গ্রেপ্তার করা হয় 6 আগস্ট বিকেলে। গত 31 জুলাই সন্ধ্যায় পূর্ববিরোধের জেরে লিটু শিকদারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত লিটু শিকদার ছিলেন বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। 9 আগস্ট সকালে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙাবালিতে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে নৌবাহিনী। এতে 7 শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য সেবা দেওয়া হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভরা মৌসুমে বরিশালের নদ নদীতে মিলছে না মাছ। অর্থকষ্টে জেলেরা খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের আশ্বাস মৎস্য উপদেষ্টার। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল বরিশাল নগরী। স্বাস্থ্য খাত সংস্কারে 3 দফা দাবিতে নতুল্লাবাদ বাস টার্মিনালে ব্লকেট কর্মসূচি, যান চলাচল বন্ধ। এবং অবকাঠামো সংস্কারের নামে হরিলুট। ভোলায় কাজ না করে কয়েক কোটি টাকা তুলে নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।